শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানি আজকের আয়োজন শুরু করছি। সাথে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। 2 ঘন্টার এই আয়োজনে প্রথম ঘন্টায় আমরা অতিথি আলাপন করব এবং দ্বিতীয় ঘন্টায় আমরা গান শুনব। প্রিয় দর্শক, আসলে আমাদের জীবন একদমই গতানুগতিকভাবে চলতে চলতে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন আমরা হই। একই সাথে জমি জমা বা জীবন নিয়ে অনেক সমস্যা আসে। তখন আমরা একজন বিশেষ পেশাজীবীকে মনে করি। এমনই একজন পেশাজীবী আছেন আজকে আমাদের সাথে, তার কাছে যাব, কিন্তু তার আগে লাবণ্যর কাছে চলে যাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। আজকে যেমনটা বলছিলাম যে এমন একজন পেশাজীবী আছেন, চলো কোনো কথা না বাড়িয়ে দর্শককে তার সাথে পরিচয় করিয়ে দেই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি আইনজীবী এবং সংগঠক আবু হেনা রাজ্জাকি। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। আপনাদেরকে শুভেচ্ছা। কেমন আছেন? আছি ভালো। মানে আপনি যখন শুভেচ্ছা দিলেন মনে হচ্ছে যে একটা মিষ্টি আবহাওয়া আমাদেরকে ছুঁয়ে গেল। এটা হলো আপনার ফিল করার ব্যাপার। আমি কিভাবে বললাম, আপনি আপনাকে টাচ করলে ভালো লাগবে। আপনি যেমন দেখবেন জীবনে আপনি একটা দিনে 5টা ভিক্ষু আপনার কাছে ভিক্ষা চায়, জি, সবাইকে দেন না। যে টাচ করে তাকে দিচ্ছেন। একদম। সবাই একই কিন্তু অভাব অনটনের কথা বলে, কিন্তু সবাইকে দিচ্ছেন না। আচ্ছা। যার আবেদনটা টাচ করে তাকে দিচ্ছেন। আজকে তো পুরো আমার আয়োজনের গলাটা টাচ করেছে আপনাকে। একদমই তাই, এবং আজকে পুরো আয়োজনই বোধহয় টাচ করবে, কারণ হচ্ছে এমন একজন মানুষকে আমরা পেয়েছি। আপনি আপনার কাজের জায়গায় অনন্য, কিন্তু এত চমৎকার করে কথা বলেন, সেটা আমরা অন্যান্য আসলে টক শোগুলোতে বিভিন্ন চ্যানেলেও আপনাকে আসলে দেখি কথা বলতে। পুরো সময়টা মুগ্ধ হব, কিন্তু এই মানুষটাকে আবিষ্কার করব আমরা দুজন আজকে। একদম ছোটবেলায় নিয়ে যাব আজ। ছোটবেলার সেই বেড়ে ওঠার গল্প, জন্ম, কি কি স্মৃতি মনে পড়ে সেটা একটু শুনতে চাই। ইনফ্যাক্ট আমার কাছে মানে যেমন খুব বেশি যে আমার মনে আছে এমনটা নয়। আচ্ছা। আমার জন্ম কিন্তু ইনফ্যাক্ট বরিশালে। আচ্ছা। আমার গ্রামের বাড়ি এখন তো বরিশাল না, এখন ঝালকাঠি জেলা হয়েছে, নলছিটি উপজেলায়। তো জন্মের পরে খুব ছোট্ট সময়, আমার মনে হয় 1.5-2 বছরের বয়সেই ঢাকায় চলে আসছি। আচ্ছা আচ্ছা। তো ঢাকায় বেড়ে ওঠা, আমি, আমার বড় বোন আর আমার ইমিডিয়েট ছোট যে ভাইটা, এরা বাদে বাকি আরো 3 ভাই বোন আছে, এরা ঢাকায় জন্ম। আপনারা ঢাকার মগবাজারে থাকতেন? ঢাকা মগবাজারের ভিতরে মধুবাগ, মধুবাগ মিরবাগ পাশাপাশি একটা জায়গা। ওখানে মূলত আমরা মোটামুটি 66 সাল থেকেই থাকি। এখনো মানে এতটা বছর আপনারা এখানেই আছেন, পরিবর্তন তো নিশ্চয়ই অনেক হয়েছে। আপনি যে সময় আসলে বেড়ে উঠছিলেন সেই সময় ঢাকা মধুবাগ কেমন ছিল? ওটা যদি আপনি মিলেতেই পারবেন না, কারণ আমি এই ঢাকার ভিতরে আমার যে বাসাটায় যেতাম, তার আগে মানে মাঝখানে ধরেন 500-700 মিটার একটা ডিস্টেন্স, ওইটা ঝিল। ওই রাতে বা দিনে একটা নৌকা দিয়ে পার হয়ে আমরা যেতাম। এখন সেটা কল্পনাই করা যায় না। আপনি এখন কাউকে যদি বলেন এখানে ঝিল ছিল, তার কাছে রূপকথার গল্প মনে হবে, অবিশ্বাস্য। শুধু তাই না, আমরা ছোটবেলায় দেখছি এই যে হাতির ঝিল যেটা দেখতেছেন, বিশাল অংশ ঝিল, নৌকা যে মাটির নৌকা নিয়ে আসতো, মাটি বিক্রি করতো, আনবিলিভেবল বিউটিফুল, সৌন্দর্য যাকে বলে, সেই বাদাম তোলা নৌকা অসাধারণ। এই ঝিলগুলাকে মনে হইতো নদী, এবং এখানে ঢেউ থাকতো কখনো কখনো একটু বাতাস হইলে। অবিশ্বাস্য, মানে মানে নেচারাল যে নেচারটাকে আমরা আস্তে 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 কোথায় নিয়ে গেছি ভরাট করে। এখন কিন্তু আমরা একেবারে শুকনা জায়গায় থাকি। উই আর জাস্ট আউট অফ নেচার। আমরা নেচারটাকে ধ্বংস করে দিছি। খুব টাচি। আমি তখন ছোটবেলায় গুলশান এলাকায় গেছি আমার বাবার সাথে, যাইতাম মনে হতো যে আমি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, অনেক গাছপালায় ভরপুর এই গুলশান। বললাম তো, কাউকে বললে এটা অকল্পনীয়। মানে এখনো স্মৃতি চোখে ভাসে, যে হয়তো অনেকে বলবে যে আমরা খুব আধুনিক না, পৃথিবীতে গ্রিন চাষ করে এখন, গ্রিনের যে কত প্রয়োজন। সত্যি। সুতরাং সেই কারণে বলছি গোল্ডেন ডেজ গুলো পার হয়ে আসছি আমরা। প্রকৃতিকে আসলে শাসন করে নয়, আমার মনে হয় যে লালন করেই সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। ডেফিনেটলি, কারণ আপনি নেচারের বাইরে যেতে পারবেন না। পৃথিবীতে একমাত্র মানুষই তার নেচারকে নিয়ে তার প্রবলেম হয়। আপনি ভালো করে চিন্তা করবেন, নেচার নিয়ে কিন্তু আর কোনো সৃষ্টির প্রবলেম নাই এক মানুষ ছাড়া।
উঁচু জায়গা কেটে সমতল ভূমি বানাচ্ছেন, সমতল ভূমি কেটে এই সুয়েজ খাল বানাচ্ছেন। এগুলো তো আপনার নেচারের বিরুদ্ধে আন্দোলন। আচ্ছা। নেচারটাকে আপনার বিরুদ্ধে গেলে আপনি আন্দোলন। আপনি পৃথিবীতে এখন বাদ দিতেছে, নানান জনে নানান বাদ দিতেছে তার ডেভেলপমেন্টের জন্য, কিন্তু আপনি নেচারের এই গতিটারে বন্ধ করলে যে অন্যের ক্ষতি হয় আপনি সেটা ফিল করেন না। চিন্তা সেদিক করি থেকে অনেক চিন্তা করলে সময়। আপনি দেখবেন একই সৃষ্টিকর্তার সৃষ্টি, আমি মানুষগুলা বাদে বাকিরা ন্যাচারাল অর্ডারে আছে। একদম, And একদম। এই সেই ন্যাচারাল অর্ডারে তাদের কিন্তু প্রবলেম নাই, তারাও মারা যায়, আপনিও মারা যান, তাদের জন্ম হয়, আপনারও জন্ম হয়েছে, প্রক্রিয়া কিন্তু সেম। আপনি হয়তো মানুষ ভাবতেছেন নিজেকে এক্সট্রাঅর্ডিনারি কিছু, পশুটা আপনাকে ভাবে কি সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। গরু হাতি আপনাকে কি ভাবে সেটাও আপনার ভাববে, তারা আপনাকে মানুষ ভাবে না, তাদের একটা সৃষ্টি ভাবে। সুতরাং এগুলো চিন্তা করলে অনেক কিছু। সত্যি। সত্যিই আসলে তাই। খুব সুন্দর একটা বিষয় আসলে উপস্থাপন করলেন স্যার। আমরা আপনার ছোটবেলার গল্পে আরো জানতে চাই, কিন্তু আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসবো। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, তিনি 1993 সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হয়ে আইন পেশায় যুক্ত হন। অ্যাডভোকেসি অ্যান্ড কনসালটেন্সি নামে তার একটি ল ফার্ম রয়েছে। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতায় তিনি দেশের বিচার ব্যবস্থায় একজন দক্ষ ও নির্ভরযোগ্য আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেছেন। আইন পেশার পাশাপাশি তিনি একজন কলাম লেখক। তিনি রাষ্ট্র, সমাজ ও অর্থনীতি বিষয়ক বিশ্লেষণধর্মী লেখা নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ করে থাকেন, যা সমসাময়িক ইস্যুতে পাঠকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। তিনি বিভিন্ন জাতীয় টেলিভিশনের টক শোতে নিয়মিত অংশগ্রহণ করে দেশের রাজনৈতিক, আইনি ও সামাজিক বিষয়গুলো নিয়ে বিশ্লেষণধর্মী মতামত প্রদান করেন। সেমিনার, আলোচনা সভা ও গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সমাজ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় কাজ করার লক্ষ্যে তিনি 2012 সালে প্রতিষ্ঠা করেন বাংলা ফাউন্ডেশন নামে একটি সংগঠন। সংগঠনটি শুরু থেকেই সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। স্যার, আমরা কাজের সম্পর্কে তো অবশ্যই আসবো ধীরে ধীরে, তবে ওই যে এই মানুষটাকে তো সবসময় দেখি বিভিন্ন সময়, কিন্তু ছোটবেলাটা নিয়ে হয়তো অনেক সময় কথা হয় না। একটু আজকে পরিবারের গল্প শুনতে চাই। সে সময় বাবার কথা বলছিলেন যে বাবার সাথে গুলশানে যাওয়া হতো। বাবা কি করতেন সে সময় পেশায়? আমার বাবা বরাবরই ব্যবসা বাণিজ্য করতেন। আচ্ছা। অনেক বড় ব্যবসায়ী ছিলেন তা নয়, মোটামুটি একটা ব্যবসা বাণিজ্য করে। আর মা কি গৃহিণী? মা আমার বরাবরই হাউস ওয়াইফ। আচ্ছা। আচ্ছা। এটা হলো আমার মানে ফ্যামিলি বলতে বাবা মায়ের লাইফ। আর আপনারা ক ভাই বোন আর ছিলেন? আমরা যদি ধরেন আমরা 3 ভাই 3 বোন। আপনি কত? আমি দ্বিতীয়, আমার ইমিডিয়েট বড় একটা বোন আছে, তারপরে আমার এক ভাই, তারপরে বোন, এইভাবে আমরা 6 জন। 6 ভাই বোন। পারিবারিক মূল্যবোধের জায়গা যদি আমরা আসি, পরিবারটাকে কেমন দেখেছেন? মনে হয়েছে যে পরিবারের এই বিষয়গুলোই আজ অব্দি আমি বহন করে চলছি, এমনটা আছে? না, পারিবারিক জীবনে ধরেন খুব স্মুথ লাইফ লিড করছি। আবার এমন একটা সময় আসছে হঠাৎ করে আমার উপরে এমন চাপ পড়েছে যেটা অবিশ্বাস্য। যেমন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরই আমার ফ্যামিলিতে একটা ডিজাস্টার হয়। আচ্ছা। আচ্ছা। সেই সময়গুলোতে স্যার আমরা যেতে চাই, কিন্তু খানিকক্ষণ পরে। আচ্ছা। এখন আপনার শৈশবেই থাকি। শৈশবে ভীষণ শান্ত প্রকৃতির ছিলেন, খেলাধুলা ভীষণ পছন্দ করতেন। খেলাধুলা করতাম মানে কি আমি বলি, তখনকার খেলাধুলাটা কি রকম ছিল? জি। মাঠের অন্ত নাই, হুম হুম। এদিক থেকে দৌড়িলাম, ওটাও খেলাধুলার অংশ। আচ্ছা। ওই যে কি বলে গোল্লাছুট খেলা, দাঁড়িয়ে বান্ধা খেলা, এগুলো তো হয়েছে। জি। তারপরে এই যে খেলাধুলাটা, এই যে দৌড়াদৌড়ি করাটাও ছিল একটা খেলা। এখন কিন্তু সেটাও নাই। আপনি জায়গা বলতে কিছু নাই, সব জায়গা এখন অকুপাইড। মানুষ এখন যান্ত্রিক জীবন ইয়ে করে। আমরা ছোটবেলায় আমার মা বাবার খোঁজ নিত কিভাবে, আমার ছেলেকে দেখছো কিনা, আমার ভালো নাম তো দেখলেন আবু হেনা রাজ্জাকি, একটা ফ্যামিলি নেম আছে ফরিদ। আচ্ছা। আচ্ছা। হয়তো আমার মা একজনকে জিজ্ঞেস করতেছিল, আচ্ছা আমার ছেলে ফরিদরে দেখছো কিনা? হ্যাঁ দেখছি, ওখানে খেলতেছে। সেটা কিন্তু বাড়ির থেকে, বাসা থেকে অন্তত 1.5 কিলোমিটার দূরে। বাট এটা শুনে তারা ওকে নিশ্চিন্ত, নিশ্চিন্ত আছে, ও চলে আসবে। আপনি আজকের সমাজে গেটের সামনে আপনার সন্তানটা সিকিউর না। একদম। আপনি দেখবেন যে আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা বলতে, এই তোমার বাবা বাসায় আছে কিনা, অনুমান করছেন, বাট সে সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তা এই যে জায়গাটা, এই যে পরিবর্তনটা, আমরা আধুনিকতার নামে কোন জায়গায় চলে গেছি। এখন আপনি টেলিফোনটা বাসা থেকে না নিয়ে বেরোলে মনে হয় পৃথিবী থেকে আপনি বিচ্ছিন্ন। তখন কিন্তু সেটা ছিল না। চলে যেত 15 দিনের জন্য, নো টেনশন। জগৎটাই ছিল এরকম। আমাদের শৈশবের কালটাও যদি বলি,
তখন কিন্তু আমাদের ফ্যামিলি এই টেনশনটা করতো না। একদমই। আজকে কিন্তু আমরা টেনশন করি। আজকে কিন্তু আধুনিক যুগে বড় বড় ছেলে মেয়ে যাদের 12, 14, 15, 16 বছর বয়স, ইন্টারমিডিয়েট পর্যন্ত মোটামুটি মা বাবা নিয়ে যায়, নিয়ে আসে। একদমই তাই, এই যেখানে সোশ্যাল আসলে সিকিউরিটির যে অভাব, এটা আমরা ওই সময় ফিল করিনি। ওই সময় আমরা বলছি সমাজে অনেক কিন্তু তুলনা যদি করি তখন অনেক ভালো ছিল। অনেকগুলো বিষয় আজকে আসলে কথার মাঝে মাঝে উঠে আসছে, সেই জায়গাটা থেকে এবার আবার ফিরাবো যে আপনি ছোটবেলায় এমিল লাইফের কথাই যদি বলি বা স্বপ্নের কথা বলি, আপনি আর্মি হতে চেয়েছিলেন যদি আমি ভুল না করে থাকি, সেখান থেকে আইনজীবী হয়ে ওঠা গল্পটা কি? আসলে প্রথম আসেন আপনি এইম ইন লাইফ, ওকে, এইম ইন লাইফ কিন্তু আমরা গদবাদা মুখস্থ করি। মুখস্থ, হ্যাঁ, ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। ডাক্তার হব, অল দিস আর বুলশিট। হ্যাঁ, আপনি তো জানেনই না পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি কি হবে। আসতেছে। একদমই। সুতরাং আপনি আপনার এইম করতে পারেন না। অনেক ব্যক্তি বলেন জীবনে এসে একটা পর্যায়ে আমি এই করতে চেয়েছি, এই হয়েছে। আই থিঙ্ক এটা হয়তো প্রতি 50 লাখ লোকের মধ্যে একজনটা মিলতেও পারে। এখন আসেন আমার আর্মির কথাটা, এখানে আসছি কেন? আর্মির বিষয়টা হচ্ছে যে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়তাম। আচ্ছা, ওখানে 7 থেকে পড়ছি। সুতরাং আর্মিদেরকে দেখে দেখে আমি বড় হয়েছি ওখানে। আচ্ছা, তো আর্মির ডিসিপ্লিন লাইফটা আমাকে খুব টাচ করতো। আচ্ছা। তারপরে এভারেজ খুব স্মার্ট মনে হতো তাদেরকে, আমি তখনকার কথা বলছি। জি, মানে আজকেরটা যদি আবার মিলাইতে আসেন সেটা আমি আনতে চাই না। মিলাইতে হইলে আজকে যদি মিলাই, আমার ওই সময়ের আর্মি অফিসার আর আজকের আর্মির আসমান জমিন তফাৎ, অনেক বিলো স্ট্যান্ডার্ড, সোজা কথা। আমি এটা তো সেইটার নয়, আমি উদ্বুদ্ধ হয়েছি। তো যাই হোক, আমি আর্মিতে পরীক্ষা দিয়েছিলাম এবং আমি রিটেন পরীক্ষা দিয়ে আই ওয়াজ ওয়েটিং ফর রেজাল্ট এট দ্য সেম টাইম আইএসএসবি। আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমার আইএসএসবি মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু তখন আমার একটা পারিবারিক বিপর্যয় ঘটে, যেটা বলছিলেন। সে কারণে আর আমার ওই আইএসএসবি কেন, আমার কিছু এরিয়ার খবর রাখা হয় নাই। যেটা বলছিলেন যে আসলে জীবনে কখন কি হবে কেউ আসলে বলতে পারে না। আপনি বলছিলেন ক্লাস 7 আপনার কুমিল্লা পড়াও, কুমিল্লা যাওয়া ক্যান্টনমেন্ট হয়েছে। ইস্পানি পাবলিক স্কুল 7, 8, 9, 10, 11, 12। ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার গল্পটা কি? ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার গল্পটা হলো এই যে আমার বাবা ব্যবসা বাণিজ্য যাই করতেন, কিছু ভালো মানুষের সান্নিধ্য তার ছিল। কেউ কেউ বলছেন যে বাচ্চাদেরকে একটা ভালো স্কুলে পড়াও বা হোস্টেলে রেখেও যদি পড়াও, ওদের একটা জীবন গড়ার সহায়ক হয়। ওখান থেকে আমার বাবা উদ্বুদ্ধ। পরে আমার একটা চাচাতো বোন ছিল, তার হাজবেন্ড পুলিশে চাকরি করতো। আচ্ছা, পুলিশে চাকরি করতো, মানে বড় চাকরি না, কনস্টেবল লেভেল থেকেই সে আস্তে আস্তে এএসআই হয়েছে। আচ্ছা, তো এএসআই হইলো তখন সে অফিসার, মানে সে তখন কুমিল্লায় ছিল। তো আমার বাবা তার সাথে যোগাযোগ করলো যে আছে নাকি কোনো সন্ধান তোমাদের। তখন সেই ইস্পানির কথাটা বলল যে আপনি চেষ্টা করে দেখতে পারেন, এটা খুব ভালো স্কুল, আচ্ছা, ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড ক্যান্টনমেন্টের মধ্যে, দ্যাট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ ওই সময় ধরেন আমি বলছি এটা 75-76 সালের কথা। তখনই আমাদের হোস্টেল চার্জ দিতে হইতো 470 টাকা। আস্তে আস্তে বেড়ে এটা রাফলি আমরা 81 সাল পর্যন্ত 1200-1300 টাকা করে দিছি। তো ইট ইজ এ ভেরি বিগ পেমেন্ট। একদমই তাই স্যার। আপনি 75-76 সালের কথা বলছিলেন, কিন্তু আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু 1971-এর মুক্তিযুদ্ধ আপনি সচক্ষে দেখেছেন এবং শিশু বয়সে আসলে এরকম একটা বিশাল যজ্ঞ, আমি বলবো যে মনে এক ধরনের প্রভাব ফেলতে পারে। আপনার কি ধরনের প্রভাব পড়েছে? হ্যাঁ, প্রভাব ফেলতে পারে, কোনো সন্দেহ নাই। আমরা দেখছি, যতটুকুই দেখছি, আমরা খুব ছোট, আমরা ফাইটার গুলো আকাশে উঠতে দেখছি এবং শুনছি অমুক জায়গায় শেল পড়ছে। ইভেন আমরা যে প্লটটায় থাকি, এটা বেশ বড় প্লট, রাফলি 1 বিঘার। আমাদের প্লটের কর্নারে একটা শেল পড়ছিল, ওটা ব্লাস্ট হয় নাই, ওই পইরা ওই যে মাটির ভিতরে। এটা পরে কি হয়েছে আমাদের জানা নেই। এটা হলো যুদ্ধকালীন সময়। এই যুদ্ধের মাঝখানে একটা সময় আমরা গ্রামের বাড়িতে চলে গেছিলাম, ঝালকাঠিতে। চলে যাওয়ার পর একটা সার্টেন টাইম আবার ওখান থেকে ফেরত আসছি অনেকগুলো কারণে। 1 নম্বর, গ্রাম ভালো লাগে না। 2 নম্বর, অভাব-অনটন বলতে কি, টাকা থাকলেও পাওয়া যাচ্ছে না, যুদ্ধ বিগ্রহ চলছে। তারপর ঢাকার সাপ্লাইটা একটু অন্যরকম। ওইগুলো আমরা তখন ভাবতাম না, ওগুলো বাবার কাছ থেকে শুনছি যে চলে আসতে হয়েছিল। আসার পর আবার যুদ্ধের শেষ দিকটা ওখানে ছিলাম, শেষ দিকটা। তো সেখানে ওই একটা 16ই ডিসেম্বর তো বিজয়, 12ই ডিসেম্বর কিন্তু আমার বাবা, আমার এক চাচা এবং আমাদের বাসার পাশে লাগাবাড়ি প্রতিবেশী 6 জন, তারা 4 ভাই
5 ভাই আর 4 ভাই আর 2 জন বন্ধু 6 জনকে একসাথে পাকিস্তান আর্মি ধরে নিয়ে গেল একদিন বিকালে। নিয়ে যাওয়ার পর ঘটনাচক্রে ঘন্টা 2 পর আমার বাবা মানে ওই এলাকা থেকে ওই মুহূর্তে ধরেন অন্তত 150-200 লোককে নিচ্ছে। পর্যায়ক্রমে নানান জনকে জিজ্ঞাসাবাদ করে ছাড়লো, ওই 6টা লোককে আর ছাড়ে নাই। আচ্ছা এবং খুব টাচি। আচ্ছা, শিশু ফরিদের মনে আসলে এটা যুদ্ধ ফেরত। পরবর্তী সময়টার প্রভাব যেটা, যুদ্ধ পরবর্তী সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্রাইসিস আসে, সেই সময়টা আসলে আপনার মনের মধ্যে কেমন ভাবে গেঁথে আছে এখন? না, সেখান থেকে এটা শিখছি যে এরকম যুদ্ধ পরিস্থিতি যদি হয়, ন্যাচারালি সেটার একটা খেসারত রাষ্ট্রকে দিতে হয় দীর্ঘ সময়। আর রাষ্ট্র যদি সেই খেসারত বহন করে, ন্যাচারালি তার জনগণের উপরে সেই খেসারত বহন করতে হবে। একদমই। সেইটা আমরা সেই ভিকটিম আমরা হয়েছি ওই সময়। তারপরে তখন যারা হাল ধরেছেন একটা ভাঙ্গা দেশের মধ্যে, যাক টুকটুক টুকটুক করে আমার শৈশবকাল যেভাবে পার হয়ে আসছে আজকে, দেশটার শৈশবকাল আমরা পার হয়ে আসছে 55 বছরে চলছে। একদমই তাই। এবং সেই নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসলে বেড়ে ওঠা, সেখানে যদি আবার একটু পেছনে ফিরে এবং স্কুলের গল্পটা আলাদা করে শুনতে চাই, স্কুলেরও তো অনেক সময় পরিবর্তন হয়েছে, এই যে একটু ঢাকাতে পড়া, আবার কুমিল্লাতে যাওয়া, তারপরে আপনার এসএসসি ম্যাট্রিক পরীক্ষা দেয়া, সে গল্পগুলো একটু শুনবো। আমি যখন হোস্টেল লাইফটা যদি বলি, এখানে যদি ঢাকায় প্রথম পড়লাম যে স্কুলটায়, সেটা তো আপনার বাবার, সেটা একেবারে জাস্ট আমাদের বাড়ির থেকে শুরু হয়েছে, এই মীরবাগের বাসা, এবং সেইটার প্রতিষ্ঠাতা হলো আমার বাবা। জি। আরো 2-1 তার সাথে তখন উদ্যোক্তা ছিলেন। আচ্ছা আচ্ছা, মেনলি আমার বাবা উদ্যোক্তার নাম ছিল শেরে বাংলা উচ্চ বিদ্যালয়। এই শেরে বাংলা স্কুল হিসাবে শুরু হয়, সেটা তো এখনো আছে। এখনো আছে। জি, জি। এখন শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, তো ওই স্কুলটা 3 জন ছাত্র দিয়ে শুরু হয়। আমার ইমিডিয়েট বড় বোন, আমি, আর আওয়ামী লীগের মন্ত্রী ছিল শাহজাহান খান, তার ওয়াইফ রোকেয়া বেগম, টুনু ডাকনাম। এই 3 জন দিয়ে ওই স্কুলটা শুরু। আচ্ছা, সেই স্কুল আজও চলমান। বাহ। আমি ওখান থেকে একটা সার্টেন টাইম, ওই আমার বাবা যেহেতু ইন্টারেস্টেড হইলেন আমার দুলাভাইয়ের ইয়েতে, চলে গেলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট। কুমিল্লা ক্যান্টনমেন্ট হোস্টেলে ভর্তি হওয়ার পর আমার একটু ডানপিটে টাইপের অনেক হই হুল্লোড়, লাফালাফি, অনেক আমার বিরুদ্ধে অনেক কমপ্লেন হয়েছে, আচ্ছা। টিচারদের কমপ্লেন হয়েছে, দুষ্টামি করতাম প্রচুর। তারপরে টিচাররা এক সময় আমাকে টার্গেট করে ফেললো, যে কোনো ঘটনা ঘটলেই প্রথম আমার উপরে ব্লেম আসতো। বললো যে পরীক্ষার হলে যে একটা নকল পাওয়া গেছে বাথরুমে, এটা তো হয় তুমি লিখছো, নয় ফারুক নামের একটা ছেলে ছিল। আচ্ছা। নিয়ে গেল প্রিন্সিপালের রুমে, এক পশলা গালাগালি করলো, চলে আসলাম। আবার একটা ঘটনা ঘটলো, আমি যখন সম্ভবত ক্লাস 9-এ পড়ি বা 10-এ, আমার খেয়াল নাই এই মুহূর্তে, কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি ছিলেন জেনারেল নুরুদ্দিন সাহেব। তখন তো জেনারেলরা ছিলেন, তখন ব্রিগেডিয়ার নুরুদ্দিন জিওসি ছিলেন। তো আমরা হোস্টেলে থাকতাম, আমাকে এক টিচার ক্লাস থেকে ডাইকে আনলো, বললো কি ব্যাপার? জিওসি সাহেবের ওয়াইফের মাথায় কমলার ছোকলা ফেলা হয়েছে, এটা তুমি ফেলছো। আমাকে আপনি কি করে বুঝলেন স্যার? পরে বলতেছে এটা তো অনেক উপর লেভেলে চলে গেছে। স্যার তাহলে উপর লেভেল ভাবুক, আপনি আর ভাইবেন না। আপনি বই, ম্যাগাজিন, বিভিন্ন ধরনের একাডেমিক বইয়ের বাইরেও বিভিন্ন ধরনের গল্প উপন্যাস পড়া ভীষণ পছন্দ করতেন। সেগুলো নিশ্চয়ই আপনার লেখাপড়ার একাডেমিক রেজাল্টেও একটা প্রভাব ফেলেছিল। ন্যাচারালি আমি ছাত্র একেবারে খারাপ ছিলাম না। আচ্ছা আচ্ছা। আমার ক্লাসে 3 জন ছাত্র ছিল, নাম একজন খালেদ, ফারুক, আমি। এই 3 জনের ভিতরেই মোটামুটি আমি সেকেন্ড থার্ড হইতাম। আচ্ছা ফার্স্ট প্লেসটা ফিক্স ছিল খালেদের জন্য। আচ্ছা আচ্ছা। এই তো এইটুকু আচ্ছা, মোটামুটি মনে আছে। এখন তার মানে যে রেজাল্ট খুব ভালো হয়েছে তাও বলবো না, বাট এভারেজ আমি ভালো। আর শুধু ছাত্র হওয়াটাও যেমন, তার পাশাপাশি অনেকগুলো বিষয় থাকা দরকার, যেটা তো আপনার ছিল। সেগুলো আমার মোটামুটি ছিল। এবং লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে এসেও কিন্তু শুধু একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুব একটা স্ট্রং ভিত্তি হয় না। আচ্ছা। 1, 2 সোসাইটিতে থাকতে হলে শুধু একাডেমিক ক্যারিয়ার দিয়েই থাকা যায় না। কারণ আপনি এক জায়গায় আলোচক হবেন, আপনার এক জায়গায় আপনি সংগঠক হবেন, এগুলো তো লেখাপড়ার বাইরের বিষয়। একেবারে। আর আমরা লেখাপড়া যেটা করি সেটা হইলো, এটা আসলে একটা সিস্টেম তৈরি হয়েছে পৃথিবীতে। আপনি দেখেন পৃথিবীতে যারা ভালো লেখাপড়া করে, পিএইচডি বলেন, ডক্টরেট বলেন, ভেরি ফিউ ইন নাম্বার, এক্সেপশনাল কিছু ছাড়া সবাই কিন্তু বড় চাকরি করে। কিন্তু যারা চাকরিগুলা দেন
তাদের কিন্তু পিএইচডি নেই। হুম হুম হুম। আপনি এভারেজ চিন্তা করে দেখেন, লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডও তেমন নেই। রাষ্ট্র পরিচালনা করবেন, বহু পিএইচডি ডিগ্রি হোল্ডার ফুটপাত দিয়ে দুটো আনারস রশি দিয়ে বেঁধে হাঁটে। হুম হুম হুম। তারপরেও যেহেতু আসলে জীবনের স্বাভাবিক আনুষ্ঠানিকতা, এটা আনুষ্ঠানিকতা পড়াশোনা না, এটা আপনার আমাদের সোশ্যাল ইয়ের জন্য খুব দরকার, প্রয়োজন। প্রয়োজন। এটা কারণ কি, এইটা তৈরি হয়েছে কর্পোরেট। কেন বলছি, পশু পাখি কিন্তু লেখাপড়া করে না। আপনার এসি রুমে কিন্তু আপনি বিড়াল পালেন, সেই বিড়াল যখন টয়লেট করে পিএইচডি ডিগ্রি হোল্ডার ভদ্রলোক ক্লিন করেন, তাহলে বিড়ালটার ভাগ্য আপনি ভাবতে পারেন যে একটা বিড়ালের টয়লেট তিনি ক্লিন করছেন। তো এ তো আল্লাহ পাকের সিস্টেম, সে অ্যালাউ করছে। সেই অর্থে বলা, আপনি যতই ইয়ে করেন না কেন, আলটিমেটলি কর্পোরেট এমন একটা জগৎরে ঘিরে ধরছে, এই সিস্টেমটা রাখছে। আপনি অমুক জায়গায় চাকরি করতে যাবেন, এটা লাগবে। যেমন করোনার সময় ইনজেকশনটা কিভাবে বিক্রি করছে, ফলো ইট। আপনি দিবেন না ইনজেকশন, নো ম্যাটার, কিন্তু আপনি স্কুলে ভর্তি হতে যাবেন, সার্টিফিকেট লাগবে। আপনার প্লেনে উঠবেন, করোনা সার্টিফিকেট লাগবে। আপনি অন্য জায়গায় যাবেন, তার মানে কি, ম্যান্ডেটরি করা। এই ম্যান্ডেটরি করার কৌশল এটা। আদালত আপনি চক্ষু বন্ধ করে কল্পনা করেন, আপনি যদি একা ঘরে বসে থাকেন, পৃথিবীর কোথাও আপনি বের হবেন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ, একদম এবং তাই। যিনি একা থাকেন তিনি সবচেয়ে শক্তিশালী। একেবারে তাই। স্যার তো সে সময় ছোটবেলায় লেখালেখিও করতেন, আমি লেখালেখি করছি, ছোট কবিতা, গল্প। কবিতা হ্যাঁ। মানে আমার স্কুলের ছড়ার। ওয়াল ম্যাগাজিন, সেখানে কবিতা, ছড়া এগুলো লেখা হয়েছে, ছোট্ট গল্প এগুলো লিখছি। স্যার কলেজ জীবন কোথায় কাটলো? কলেজ জীবন কোন কাজ? ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ইসলামী পাবলিক স্কুল অ্যান্ড আচ্ছা। কলেজ। জীবনে কি পরিবর্তন আসলো? ওই যে একটু দুষ্টামি করতেন, একটু আনন্দ নিয়ে আসলে সেই সময়টা আপনার বেড়ে ওঠা, কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ আপনার বেড়ে ওঠা, বিষয়টা সেটা হচ্ছে কি কি, পরিবর্তন ঘটলো? দুষ্টামিটা যখন চলে না, তখন সবাই কিন্তু শাসন করে। সময়ের ব্যবধানে ওরাই আবার বলে, হ্যাঁ, যে দুষ্ট যারা ছোটবেলায় দুষ্ট থাকে ওরাই ভালো হয়, কিংবা মেধার সাথে দুষ্টামির একটা সম্পর্ক আছে। জি। ঠিক আছে, সেটা বলে। যেমন আপনি দুষ্টামি করছেন ছাত্র জীবনে, পরবর্তীকালে আপনার কলেজের প্রিন্সিপাল যদি দেখে যে আপনি ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, একদম। তখন সে বলবে আমি ছোটবেলায় বুঝতাম যে ওটা কিছু করবে। আর যদি আপনি অথর্ব হয়ে যান, তখন আমি ছোটবেলায় বুঝতাম যে ওর দিয়ে কিছু হবে না। আচ্ছা। একদমই তার মানে তাই। এগুলো অ্যাডভান্টেজ নেওয়া, বলার খাতিরে বলা। আপনি যখনই ভালো কিছু করবেন, এটার ক্রেডিট সবাই নিবে, যখন খারাপ কিছু করবেন সেটার নিন্দা করবে। এবং আপনি কোন সেটা- বিভাগে পড়াশোনা করলেন আমার স্যার? লেখাপড়া মেট্রিক ইন্টারমিডিয়েট দুটোই সায়েন্স। আচ্ছা। এখন আর একটা ইন্টারেস্টিং কথা এখানে আসলো, এই সায়েন্স গ্রুপে পড়ার পর আমি ঢাকায় যখন আসলাম, আমি কতগুলা মামলা মোকদ্দমার ভিতরে পড়েছিলাম। এবং এমন কোনো বাজে মামলা নয় বা কিছু, জমা জমি নিয়ে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার কাউন্টার পার্ট সেই মামলা করতো। সেই মামলার কারণে আমার রেগুলার কোর্টে যাইতে হইতো। তখন আমি চিন্তা করলাম যে আমি ইন্টারমিডিয়েট পরে আমার দায়িত্ব নিতে হয়েছে ফ্যামিলির, ওই বাবার একটা বিপর্যয় হয়েছে আর এই মামলা মোকদ্দমাগুলো আছে। তখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার প্ল্যান করলাম। কেন? কোর্ট কাছারির পাশে ওইটা। আচ্ছা। এবং সেখানে আমি ভর্তি হইলাম অনার্সে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যখন অনার্সে ভর্তি হইতে যাই, একটু দুষ্ট পদের তো, ওই কারণে তো ডিপার্টমেন্টাল হেড যিনি ইন্টারভিউ নিচ্ছেন, তিনি যে অন্ধ তা তো আমি জানি না, রিটেন পরীক্ষা ছিল না, শুধু ভাই ভাই এনাফ। আচ্ছা। তো পাশে একজন ভদ্র মহিলা বসা, নাজনীন ম্যাডাম মনে আছে। তো নাজনীন ম্যাডাম আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি মেট্রিক ইন্টারমিডিয়েট কি নিয়ে পড়ছেন? আপনি তো রেজাল্ট বলে সায়েন্স নিয়ে পড়ছেন। আমি বলি, হ্যাঁ। তা আমি সায়েন্স নিয়েই পড়ছি। তাহলে পলিটিক্যাল সায়েন্স পড়বেন, মানে আমি পলিটিক্যাল সায়েন্স ইজ অলসো সায়েন্স। সোশ্যাল সায়েন্স বলেন, সায়েন্স টার্ম ইজ দেয়ার। তখন বলতেছে, তো পলিটিক্যাল সায়েন্স পড়ে আপনি কি করবেন? তা আমি বললাম, পলিটিক্যাল সায়েন্স পড়ে আমি ল পড়বো। আচ্ছা। যে কোনো কারণে লয়ের একটা মানসিকভাবে আমার একটা তৈরি হয়েছিল ওই মামলা মোকদ্দমা থেকে, আমি ল পড়বো। উনি আমাকে বললেন, পলিটিক্যাল সায়েন্সের সাথে লয়ের সম্পর্ক কি? তো আমি বললাম যে আমার এক ভাই অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার ডিগ্রি নিছে, সে পূবালী ব্যাংকের ম্যানেজার। তো অ্যাপ্লাইড ফিজিক্সের সাথে ব্যাংকিং এর সম্পর্ক কি? তখন ডিপার্টমেন্টাল হেড যে ভদ্রলোক, ব্লাইন্ড ছিলেন, চোখটা শার্প কিন্তু দেখেন না। আচ্ছা। উনি বলতেছেন, নাজনীন, এই ছেলেটার সাথে তুমি কোনো কথা না বাড়িয়ে ওকে একটা ভর্তি ফর্ম দিয়ে দাও। বাহ, আচ্ছা। আমি চলে আসলাম। চমৎকার। দিস ইজ মাই ইন্টারভিউ। So, তারপর সত্যি। ভর্তি হলেন। এ ধরনের, হ্যাঁ, ক্লাসও করছি, খুব একটা করতে পারছি তা না, কিন্তু এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন
বিএ পাস কোর্সের সিস্টেম ছিল, আচ্ছা। যেটা এখন নাই। বিএ পাস কোর্স, ওখানে আমি বিএ পরীক্ষা দিয়ে দিলাম। বিএ আচ্ছা। পরীক্ষা দেওয়ার পরে তারপরে বিএ পাস করে ফেললাম। পরবর্তীকালে অনার্স পরীক্ষা আমি দিছি, কিন্তু ওই বিএ পরীক্ষা দেওয়ার পর মানে আমার ইয়ের গুরুত্বটা কমে গেল। বিএ পাস করলাম, ওদিকে অনার্স করলাম, তারপরে একটু একাডেমিক গ্যাপ গেল, সময়ের ব্যবধানে আরেকটা প্রেক্ষাপটে আমি ইয়েতে ভর্তি হলাম, এলএলবি। এটা কত সালে স্যার? এটা একটু 88-তে হওয়ার কথা ছিল, 89-এর দিকে, 89, 90, 91-এর ভিতরে এগুলো শেষ করেছি। তারপরে 92 সালের থেকে কোর্টে যাওয়া শুরু করি, 93 শুরুতে আমার এনরোলমেন্ট। আচ্ছা, বার কাউন্সিলের এক্সামটাকে তো স্যার অনেক মানে গভীরভাবে দেখা হয় এবং একই সাথে এখানে বড় রকমের একটা প্রস্তুতিরও দরকার হয়। মোটামুটি প্রস্তুতি এখন তো আরো একটু জটিল হয়েছে। আর আমরা যখন বার কাউন্সিলের পরীক্ষা দিচ্ছি তখন রিটেন পরীক্ষা হইতো, রিটেন পরীক্ষা দেওয়ার পর ভাইবাও হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, সুধাংশু শেখর হালদার ভদ্রলোক তখন বার কাউন্সিলে ছিলেন আমার সময়। আচ্ছা, তো আমি যখন পরীক্ষা ভাইবা দিতে গেলাম তখন বলল যে পরীক্ষার জন্য কি রকম প্রস্তুতি নিয়ে আসলা। আমি বললাম যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ সহজ কাজ প্রশ্ন করা, কঠিন কাজ উত্তর দেয়া। সহজ কাজটা আপনি করবেন, কঠিন কাজটা আমি করব। আমার উদ্দেশ্য একটাই, বার কাউন্সিলের সনদ পাওয়া। আচ্ছা, সনদ পাওয়ার পর আমি লয়ার হব, কারণ আমার লয়ার হওয়ার তো সুযোগই নাই। আমি তো প্র্যাকটিস করতে না পারলে সুযোগ হবে কিভাবে। মনে হলো একটা 0 দিয়ে দিছে আমাকে। আচ্ছা, চলে আসলাম, পরে দেখলাম পাস করছি। বাহ। তা আমার মনে হয় 0 না, একটা নাম্বারই উনি হয়তো দিচ্ছেন, হয়তো 1-এর পরে 0 দিচ্ছেন, এটাও হতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এটা আমার মানুষ শুনলে বলবে যে এটা অবিশ্বাস্য, কিন্তু আমি যা বলছি একেবারেই সত্য। স্যার, একজন আইনজীবী হিসেবে কি এটা আপনার কাছে মনে হয় যে প্রশ্ন করাটা খুব সহজ কাজ? কারণ আপনি যখন আসামিদেরকে প্রশ্ন করবেন সেই প্রশ্নের ভিত্তিতেই কিন্তু একটা ফলাফল বা জাজমেন্ট চলে আসবে। সেটা হলো আসামিকে প্রশ্ন না, সাক্ষীকে যেটাকে বলে জেরা করা। জেরা করা, তো জেরা করাটা একটা মারাত্মক কৌশল। যেমন আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করি, যদি আপনাকে যদি বলি উত্তর দিতে, আপনি দেখবেন এটা আইডিয়া দেওয়ার জন্য, জি জি, যে আপনার দাদা কি এখনো গরু চুরি করে, হ্যাঁ বা না বলেন। দেখেন তো কোনটা বলবেন, দুইটি আপনার সমস্যা। যদি বলেন আমার দাদা চুরি করে না, তাহলে আগে করতো। আর যদি বলেন হ্যাঁ গরু চুরি করে, তাহলে আগেও করতো, এখনো করে। সো খুব ডিফিকাল্ট। এটা গেল একটা। জি, এটা অনেকটা ইয়ের মতো। আর সত্যিকার অর্থে প্রশ্ন করা কঠিন কাজ, যদি প্রশ্নের ভিতরে আপনি বার্তা দিতে চান। আর যদি মনে করেন না, হাঁটলেন চললেন যা মন চায় তাই বললেন, তাহলে এটা কোনো কঠিন কাজ না। আপনি ইন্টারভিউ দিতে আসছেন, আসার পর যদি বলেন যে আপনি প্রশ্ন করবেন কি, আপনার সাবজেক্ট রেখে যদি আপনাকে অন্য প্রশ্ন করে, আপনি এটার উত্তর কি দিবেন? সেই জন্য বলছি প্রশ্ন করা আইনজীবী হিসেবে কঠিন কাজ। আর সন্তানদের যদি বলেন প্রশ্ন করা, ওয়াইফকে যদি বলেন প্রশ্ন করা, সেখানে প্রশ্ন করার সময় আপনাকে চিন্তা করে প্রশ্ন করতে হবে। আমরা যেমন আজকে আমাদের সন্তানরা ডিজিটাল যুগে, তাদের আইকিউ কিন্তু অনেক শার্প। আমরা যেটা বলি, তাদের চিন্তা চেতনাও কিন্তু অনেক আধুনিক। তা আমরা যখন তাদের সাথে কথা বলি, তাদের লেভেলে নেমে যেতে হয়, অথবা তারা আমার লেভেলে আসবে। কিন্তু কোনো কোনো সময় এমন হয় যে পিতার চেয়ে হয়তো সন্তান ভালো বোঝে, আমরা কিন্তু সেটা মূল্যায়ন করতে চাই না। এটা কিন্তু আছে অনেক। যেমন আপনি যদি রাসূল পাকের দিকে যান, উনি কিন্তু জন্মেই রাসূল ছিলেন। উনি কিন্তু বয়সকালে রাসূল হন নাই, একদম স্বীকৃতি পেয়েছেন 40-এর পরে, নবুতি পাওয়ার পর। কিন্তু ছোটবেলায় উনি আলামিন হিসেবে পরিচিত ছিলেন। আলামিন মানে বিশ্বাসী। আপনি এত কিছু সারা পৃথিবীতে বহুজন কিছু বহু নিয়ে বলে, কিন্তু রাসূল পাকের বিরুদ্ধে নেগেটিভ কিছু বলা এখনো সম্ভব হয়নি। একদমই তাই। সেই জন্য বলছি যে কোনো কোনো সময় আপনার সন্তানের কাছ থেকে আপনার শেখার আছে। অবশ্যই। যদি বলেন আপনার ব্যাপারে, আমি পার্সোনালি আমি এখন সন্তানের কাছ থেকে শেখার চেষ্টা করতেছি। বাহ। জীবনে ভুল থাকে, আমারও ভুল হয়েছে, আমিও চেষ্টা করছি। আমার ওয়াইফও আছে, আমার ওয়াইফ কিন্তু একজন লয়ার। আচ্ছা আচ্ছা, তার সাথে আমার অনেক হয়তো ইনজাস্টিস হইতে পারে, আমি এখন রিকভার করার চেষ্টা করছি।
আমার মনে হয় স্যার এই রিয়েলাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় অনেকে বুঝতেই পারে না যে এটা আমি অনুধাবন করব, বা আমার কি এটা ভুল হচ্ছে, বা অপর সাইডের মানুষটার ভুল হচ্ছে কিনা। সেই জায়গাটায় পরিবার নিয়ে, আপনার নিজের পরিবার, আপনার সন্তান, আপনার সহধর্মী নিয়ে অবশ্যই আসবো, তাদের সাপোর্টও আপনার জীবনে অনেক রয়েছে। কিন্তু এই যে 90s-এর কথাই শুনছিলাম, আপনার আসলে আইনজীবী হয়ে ওঠা, এবং সেখানে একটু পেছনে ফেরাবো, আপনার 1991 সালে দুঃখে যাদের জীবন গড়া নামে কলাম লেখা আপনি শুরু করেছিলেন। হ্যাঁ। সেই গল্পটা একটু সাপ্তাহিক শুনবো। মেঘনা একটা পত্রিকা ছিল। আচ্ছা। সাপ্তাহিক মেঘনা, ওই পত্রিকাটায় আমি বলতে গেলে ওইটি আমার লেখার অনুপ্রেরণা যোগাইছে ওখান থেকে। ওরা আমাকে টাইম ম্যাগাজিন বা ইংলিশ ম্যাগাজিন দিয়ে একটা আর্টিকেল চুজ করে দিত, এটা অনুবাদ করতে দিত। তো পরে দেখতাম যে অনুবাদ একটা সাহিত্য, সেটা হাতে কলমে তখন বুঝলাম। আচ্ছা। হাতে কলমে বুঝলাম মানে কি, আমরা যদি হুবহু অনুবাদ করি তাহলে আপনার মিলবে না। জি। পুরোটাকে পড়ে আপনি অনুবাদ করতে হবে। পুরোটাকে পড়ে যখন অনুবাদ করবেন তখন দেখবেন যে ইংলিশ আর বাংলা একটা পার্থক্য আছে। জি। যেমন আই উইল গো টু কুমিল্লা, আই উইল গো টু কুমিল্লা, আমি কুমিল্লায় যাব, তাই না? এটা তাহলে আমি কুমিল্লায় যাব, এটা আই উইল গো টু কুমিল্লা, আমি কুমিল্লা যাব, কিন্তু বলতেছি আই গো, আগে বলতেছি গো, তার মানে আমি যাব কুমিল্লা বলছি না, আমি কুমিল্লা যাব, কিন্তু কুমিল্লা শেষে। বাংলায় লিখতে লিখতে আমি লিখবো আমি কুমিল্লা যাব, ইংলিশে লিখতে আই উইল গো টু কুমিল্লা। বাংলায় কুমিল্লাটা আগে আসে, ইংলিশে কুমিল্লাটা পরে যায়, বিষয়টা ওই রকম। ওই কারণে অনুবাদ, ওখান থেকে একটা অনুপ্রেরণা পাইলাম, অনুবাদ সাহিত্য। তারপরে চিন্তা করলাম এটা তো অনুবাদ করা, এরপরে কি লিখবো? সম্পাদক ছিল শরাফুল ইসলাম নামে আমার একটা ঘনিষ্ঠ বন্ধু। ও বলল তুমি একটা ঘটনা লেখো। কিটা? যে এই মানুষের দৈনন্দিন যারা অভাব অনটন, দুঃখে যাদের তখন আমি ওই না কেউ জুতা পালিশ করে তার একটা ইন্টারভিউ, ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছি, ফেরিঘাটে একজন ভিক্ষুক তার একটা ইন্টারভিউ নিছে, এরকম। ওই কলামটার নাম ছিল দুঃখে যাদের জীবন গড়া। আচ্ছা। এই ছিল কলামের নাম। তো ওইগুলা লিখে মানে প্রকাশ করতাম যে মানুষের, আর মানুষ পড়ার সময় কিন্তু দুঃখের ঘটনাগুলো টাচ করে। আপনি যখন বিখ্যাত গান, বিখ্যাত নাটক সব ট্র্যাজিক, স্যার তো গান অনেক ভালোবাসেন। গানগুলো যেটা ট্র্যাজিক সং ওইটা কিন্তু টাচ করে। জি, একদম। হ্যাঁ, আর এই যেটা ট্র্যাজিক গল্প ওটা টাচ করে, রোমান্টিক গান টাচ করে, কিন্তু দাম্পত্য জীবন 15 বছর পার হওয়ার পর কিন্তু তার কাছে ট্র্যাজিক সংটা ভাল লাগে। আমরা কি এই কারণেই বলি যে মানুষ দুঃখ বিলাসী? দুঃখ বিলাসী বলতে পারেন টু সাম এক্সটেন্ট, নিজের অজান্তে। আপনি দেখবেন যে সে যখন লেখে, আপনি যদি বাঁশিকে প্রশ্ন করা হয়, বাঁশি, যে বাঁশের বাঁশি, জি, দেখবেন সুন্দর সুর বেরো না? যদি তাকে প্রশ্ন করেন যে তোর ভিতর থেকে এত সুন্দর সুর বের হয় কেন, উত্তর দিবে আমার ভিতরটা ফাঁকা। আপনি পৃথিবীর যত বাদ্যযন্ত্র দেখবেন কি সুন্দর সাউন্ড করে, ভিতর কিন্তু ফাঁকা। তো আপনার ভিতর ফাঁকা মানে ভিতর শূন্যতা। ভিতরে শূন্যতা থাকলে লিখতে পারবেন, ভিতরে শূন্যতা থাকলে গাইতে পারবেন, ভিতরে শূন্যতা থাকলে গানের সাথে একাত্ম ঘোষণা করতে পারবেন। একদম। আপনি নজরুলগীতি গাইতে হইলে ব্যথার গানটার সাথে আপনার ব্যথা মিললে গানটা ভালো হবে। ব্যথা যদি না মেলে, প্রাসাদে বসে আপনার ট্র্যাজিক সং ভালো লাগবে না। একদমই তাই। খুব সুন্দর সুন্দর কিছু বিষয় আসলে স্যার গল্পের মাঝে তুলে নিয়ে আসছেন, যেটা আসলে আমরা সকলেই জানি, কিন্তু হয়তো অনেক সময় ভুলে যাই। আবার একটু স্মরণ করিয়ে দেয়া। স্যার, আপনার এই যে লেখালেখি করা, লেখালেখি থেকে আসলে আইন পেশায় যুক্ত হওয়া, তখন কি আসলে জীবনটাকে বুঝে গেছিলেন যে আপনি আসলে ক্যারিয়ার কোন দিকে নেবেন বা কি করবেন জীবনে? শুনেন, আমি একটা বললাম, পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি জানেন না। আপনি একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করবেন, বলে হি হ্যাড দ্য প্ল্যান টু বি এ ডক্টর, হি হ্যাজ বিকেম দ্য পুলিশ অফিসার। পুলিশ অফিসার আর একজন সিএসপি অফিসার, সে বলছে ইঞ্জিনিয়ার হইতে চাইছিলাম। তাহলে আপনি কি চিন্তা থেকে আসলে আইন পেশায় এখন আমি আপনাকে বলি একটা কথা, একটা পর্যায়ে ডিগ্রি পাস টাস করে একটা একাডেমিক গ্যাপ গেল, বসে আছি, মানুষের মুরব্বী থাকে, তো আমার একজন মুরব্বী ছিল এরকম। তো মুরব্বীকে জিজ্ঞেস করলাম, মুরব্বী আমাকে বলতেছে কি ব্যাপার, তুমি বিএ পাস করে একটা গ্রাজুয়েট ছেলে বসে রয়েছো কেন, ইত্যাদি ইত্যাদি, এরভাবে বসে আছো কেন? পাশের থেকে আরো 2-4 জনে বললো কি করা যায়, কি করা যায়, করতে করতে একজনে বললো ল পড়তে পারে। তো মুরব্বী বললো, হয় ল পড়তে পারলে এটা তো ভালো জিনিস, তো লই পড়ো। এখান থেকে আমি ল পড়া শুরু করছি। তার সাথে মিলে গেছে আমার লাইফের ঘটনা, ওই যে মামলা মোকদ্দমা, দুয়ে মিলে
আমার কাছে মনে হয়েছে আমার ল পড়াটা আচ্ছা। আমার কাছে ভালো লাগছে এবং আমি পড়েছি। এই চমৎকার। 1993 সালে আপনি বার কাউন্সিল পাশ করলেন, 94-95 কাজ করলেন, 96 এসে আপনার জীবনে চমৎকার একটি ঘটনা আছে। আমরা সেই জায়গাতে একটু গল্পটা শুনি, কিভাবে পরিচয় হলো, কিভাবে পরিণয় হলো। মানে কি ফ্যামিলির কথা বলছেন? একদম একদম। না, অ্যাকচুয়ালি আমার ওয়াইফ যার কথা বলছি তার সাথে আমার মোটামুটি 96 না 97, আচ্ছা। যাই হোক পরিচয় হলো কোর্টেই এবং সে ইজ এ লয়ার। তো সেখান থেকেই তার সাথে আমার পরিচয়, এবং খুব লম্বা সময় তা কিন্তু না। আচ্ছা। তারপরে এটা পরিণয়ের দিকে গেল, কারণ তখন যে টাইমটা আমার তো একটু লেট ম্যারেজ বলতে পারেন। আচ্ছা। তখন ওই টাইমটায় বনে বাজারে বছর দিয়ে ঘুরবো, 3 বছর ঘুরবো, এরকম বিষয়টা ছিল না। আচ্ছা। তো তারপরে যাই হোক এটা আলটিমেটলি পারিবারিক ভাবেই ওটা সেটেল হয়েছে। আচ্ছা। এবং তারপরে বিয়ে শাদী হলো। কোনো পরিকল্পনা ছাড়া আপনার লতে পড়তে আসা এবং ধীরে ধীরে কাজ শুরু করা, তারপরে আসলে স্বপ্ন বা লক্ষ্যের কথা যদি একটু জানতে চাই, কিংবা একেবারে বাস্তব অভিজ্ঞতায় আসলে কেমন ভাবে জীবনগুলো যাচ্ছিল, সেগুলো যদি একটু জানতে চাই। না, ল পেশায় আসার পর আমি পেশায় কতটা সাকসেসফুল হয়েছি সেটা বড় কথা না, কিন্তু আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি যখন যেটুক করেছি খুব মনোযোগের সাথে করেছি, বিন্দু মাত্র আমি ফাঁকি দেইনি। এবং আমার কোনো ক্লায়েন্ট আমার সাথে আমার উপরে ডিসস্যাটিসফাইড ছিল না। মামলায় হারার পরেও কোর্ট মানে আমার ক্লায়েন্ট বলছে এরকম যে স্যার উই আর স্যাটিসফাইড, কারণ আমরা কোর্টে ছিলাম, আপনি চেষ্টা করেন। জি। মানে এই দিক থেকে আমি এখান থেকে আমি একেবারে অব্লিগেশনের বাইরে। আচ্ছা। এটা গেল পেশার দিক। একদম। পেশার পাশাপাশি আমার একটা ইয়ে ছিল, আমি যেমন নিম্ন আদালত যখন করি জজ কোর্ট, সেকেন্ড হাফের পরে ফার্স্ট হাফের পরে আমি আর থাকতাম না, অলওয়েজ চলে আসতাম। এটা এক একজনের এক একটা ভিউ। আমার হিসাব হলো যে আমি এভরিডে 9টা থেকে 5টা পর্যন্ত এখানে আসবো, তারপরে আবার বাসায় গিয়ে চেম্বার করব, এটা তো লাইফ না। আচ্ছা। একটা ভ্যারাইটি থাকা দরকার। তো সেদিক থেকে বিবেচনায় করলে আমার এই যে লেখালেখি যেটা বললাম, জি। পত্রিকার সাথে যোগাযোগ, এইভাবে আস্তে আস্তে বেড়ে উঠলাম। তারপরে বিয়ে শাদী হইল, সন্তান হলো, পাশাপাশি এই যে বাংলা ফাউন্ডেশন যেটা 12 সাল থেকে শুরু হইলো, সেটা তো একটু পরে আর একটু আসলে। পরে। হ্যাঁ। তো ওইখান থেকে আমার ছেলে পেলে যখন লেখাপড়া করে, তবে আজকে মনে হয় যে ছেলে পেলে আমি বাসায় হয়তো স্কুলে দিলাম, স্কুল থেকে নিয়ে আসলাম, এসে হয়তো বাসায় রাখলাম, রাখার পর বাইরে চলে গেছি, হয়তো রাত্র 10টায় 11টায় 12টায় ফিরে আসছি। তো এখন সময়ের ব্যবধানে আজকে এসে মনে হয় যে ফ্যামিলিকে সময়টা কম দেওয়া হয়েছে, মানে আরো বেশি সময় দিলে ভালো হতো। এইরকম আমার কাছে মনে হয় যে অ্যাটাচমেন্টটা আরো বেশি থাকতো, এরকম মনে হয়। আচ্ছা। এটা আমার কাছে মনে হয়। আবার আমার ছেলেটাকেও আমি যেমন আবার লেখাপড়া করাইছি, হোস্টেলে রাখছি, সেদিকে বেশি যাব না, বাট ওই মানে যে হোস্টেলে রাখলে যেটা হয়, আমরা যেমন গড়ে উঠছি, আমার ছেলেও গড়ে উঠছে। একদম। কিন্তু আবার একটু ইয়ে হয়, ফ্যামিলির থেকে বোধহয় একটু গ্যাপ হতে Gap পারে হয়ে যায়। অনেক সময়। অনেক সময়। হ্যাঁ, কারণ আপনি দেখবেন, আপনি বিল কসবি একটা শো দেখছেন, ওটা কিন্তু ফ্যামিলি বন্ডেজ, যেটা আমেরিকায় নাই। শোটা আমেরিকার, জি। এটা কিন্তু খুব পপুলার ছিল। পপুলার ছিল কেন জানেন? ফ্যামিলি লাইফটা ফেরত পেতে চায়। একদমই তাই। তো ফ্যামিলি বন্ডেজ কিন্তু একটা মারাত্মক ব্যাপার। তো এই ফ্যামিলি বন্ডেজটা দৃঢ় হওয়া উচিত, যেটা আমি আজকে যেভাবে অনুধাবন করতেছি, যদি আরো 10 বছর 20 বছর আগে করতাম আরো ভালো হতো। তো আমার এখন অ্যাডভাইসটা হলো এই, লাইফ রে কাটসাট করে ফ্যামিলি বন্ডেজটাকে শক্তিশালী করাটা খুব জরুরি। স্যার, আপনার তো দীর্ঘদিনের ক্যারিয়ার, প্রায় 33 বছরের মতো। এই দীর্ঘ ক্যারিয়ারে আসলে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি বলবেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি কি? আপনি যদি আমাকে বিচার ব্যবস্থা করার, আমি বিচার ব্যবস্থায় যারা সম্পৃক্ত তাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে বলছি। তো ব্যক্তিগতভাবে আমি বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে, কারণ দিন শেষে আপনার পরিবার আছে, দিন শেষে আপনার জীবিকা আছে, দিন শেষে আপনার নিরাপত্তার ব্যাপার আছে। আমরা যে ছবিগুলো দেখি না,
সেই ছবিগুলা কিন্তু ছবির ঘটনা থেকে আমার জীবন না, আমার জীবন থেকে ছবি। আচ্ছা। তা ফ্যামিলিতে যেখানে দেখায় বিচারপতির মেয়েকে জিম্মি করছে, জাজমেন্ট পক্ষে দাও নাহলে দিব না, এটা কিন্তু জীবনে ঘটছে, সেটার আলোকে ছবি হইছে। ছবি দেখে জীবন হয়নি। একদম। সে কারণে বলছি বিচার বিভাগটাকে স্বাধীন রাখার জন্য, নিরাপদ রাখার জন্য যা করা দরকার তা আপনি যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনি বিচার পাবেন না। আপনার দৃষ্টিভঙ্গি এবং থেকে বিচার কি কি যদি রাখা আপনি দরকার পান, মনে হয়? আপনি ইউ ক্যান গো টু দ্য কোর্ট টু ট্রাই ইউর লাক, ভাগ্য পরীক্ষা করতে যেতে পারেন। আচ্ছা। আচ্ছা। ভাগ্য পরীক্ষা করা, এটা গেল একদিক। দ্বিতীয় দিক, বাংলাদেশের আসপেক্টে যদি আসি, আপনি দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগ দেন, ফাইন, কোনো অসুবিধা নাই, দেন আপনি। কিন্তু দলের ভিতরে কোয়ালিফাইড লোক আছে, কিন্তু আপনি ধামা ধরা লোকটাকে যদি দেন, আপনি বেনিফিট পেতে পারেন, জাতির ক্ষতি হবে। এগুলাকে বিবেচনায় নেওয়া দরকার। সর্বোপরি বিচার বিভাগের স্বাধীনতা খুব জরুরি। সেই স্বাধীনতাটা আমরা দেই নাই, এবার দিতে গেছিল এবং সেই স্বাধীনতাটা আবার খর্ব করে ফেলা হয়েছে। আপনি একজন আইনজীবী হিসেবে আসলে বিষয়গুলো কিভাবে দেখেন যখন একটি মামলা আসে? একটা মামলার আসলে জয় হওয়া, সেই মামলাটায় আসলে জয়ী পরাজিত হওয়া, হয়ে গেলাম, হ্যাঁ, পরাজিত হয়ে যাওয়া, কিংবা ন্যায় বিচার আসলে নিশ্চিত করা, নাকি আসলে একজন মানুষের অধিকার সেটা আসলে প্রতিষ্ঠা করা? আমার কোম্পানি মানে ল ফার্ম মানে অ্যাডভোকেসি অ্যান্ড কনসালটেন্সি। আচ্ছা। কনসালটেন্সি মানে আমি কনসালটেন্সি দিই, আর অ্যাডভোকেসি মানে অ্যাডভোকেটিং করা। অ্যাডভোকেটিং করার মানেটাই হচ্ছে যিনি আইনের সুবিধা পেতে চান তার পক্ষে দাঁড়ানো, আইনের সহায়তা যিনি পেতে চান তার পক্ষে দাঁড়ানো, এটাই অ্যাডভোকেসি। আমরা দাঁড়াচ্ছি, আমরা কোর্টে যাচ্ছি। তো আমি ব্যক্তিগতভাবে আমি যেভাবে ভাববো বিচারপতি সেভাবে না ভাবলেই তো না ভাবতে পারেন। এটা তো হিউম্যান বিং, মানে আইনের ভিতরে থেকে আমরা, কিন্তু সেটা প্রপারলি হচ্ছে কিনা, সঠিকভাবে হচ্ছে কিনা, এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো না যে আইনের সুবিধা আমরা পাচ্ছি না বা আইনটা হচ্ছে না। কিন্তু ওই যে আইন বিভাগ, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আইন বিভাগ একেবারে স্বাধীন নয়। এবং স্বাধীন যদি আপনি না থাকেন, যেমন আপনার সন্তান স্বাধীন, আপনি পরিষ্কার বুঝে নিবেন আপনার সন্তান স্বাধীন না আপনার কাছে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত তার শক্তি সামর্থ্য না হয় ততক্ষণ তো স্বাধীন না। তখন সে অনেক কিছু না চাইলেই করতে পারে না। খাবারটা পছন্দ হচ্ছে না, আপনার চোখ রাঙানি দেখে সে খাচ্ছে, আপনার সন্তান কিন্তু স্বাধীন না। বিষয়টা এইভাবে ভাবেন। আপনি চোখ রাঙানি দেওয়ার, আপনি জানেন চোখ রাঙানি দেওয়ার সুযোগ আছে, কিভাবে দেয় এত ব্যাখ্যার দরকার নাই। সেইগুলোর থেকে ঊর্ধ্বে যদি উঠতে না পারে বিচার বিভাগ, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে না। ভেরি সিম্পল। একদমই করতে পারছে কিনা সেই বিতর্কে আমি যাচ্ছি না। স্বাধীন না হলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এখন যদি প্রশ্ন করেন স্বাধীন হয়েছে, আমি অ্যাবসলিউটলি বলে দিব নো। বিচার বিভাগের স্বাধীনতা বলতে যা বোঝায় সেটা নয়। এই পরাধীনতার শৃঙ্খল মোচন করতে আসলে আপনাদের মতো মানুষরাই তো এগিয়ে নেবে, এবং আপনারা নিচ্ছেনও। আপনি আপনার প্রফেশনাল জায়গায় যেমন কন্ট্রিবিউট করছেন, একই সাথে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও বিভিন্ন টক শো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করছেন। আপনার আইন পেশা আপনার রাজনৈতিক বিশ্লেষণকে প্রভাবিত করে না? আইন পেশায় থেকে যেটা আমার সুবিধা হয়েছে যে আমি কথাবার্তা বলতে গেলে আমি আইনের আলোকে বলতে চাই। আচ্ছা। এবং আইনটাকে যারা শ্রদ্ধা করেন না, আইনটাকে যারা মানেন না, আইনটাকে না মেনে যদি কেউ ক্ষমতায় থাকে তখন সে আমার বক্তব্য একসেপ্ট করবে না। আরো সহজ ভাষায় যদি বলি, টকশো করে ইফ ইউ বিকাম পপুলার টু দ্য লোকাল জেনারেল পিপল, ইউ উইল বি হেটেড বাই দ্য গভর্নমেন্ট। আপনাকে জনগণ যখন ভালোবাসবে সরকার তখন ঘৃণা করবে, সরকার যখন ভালোবাসবে জনগণ তখন আপনাকে ঘৃণা করবে। কারণ সরকারের মন মতো কথা বললে জনগণের বিরুদ্ধে যাবে, জনগণের মন মতো কথা বললে সরকারের বিরুদ্ধে যাবে, এটাই নিয়ম। সুতরাং আমি টকশো করে যদি পপুলার হই, আমি যত বেশি জনগণের কাছে পপুলার হব তত বেশি সরকারের কাছে আমি অগ্রহণযোগ্য হব। আপনি আসলে যে অবস্থানটার কথা বলছেন সেই জায়গাতে দেখা যায় যে বিভিন্ন সময়ই
এই ধরনের মানুষগুলো আসলে নিজেদের সুবিধা অনুযায়ী অনেক সময় বিভিন্ন মতবাদ দেয়। আমি আপনার কথা অবশ্যই বলছি না, আরো বেশ কিছু মানুষের কথা বলছি। তো বিভিন্ন বিষয়ে নিজেকে প্রভাবিত না করে একটা জায়গায় সুদৃঢ় থাকাটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়? আমার কাছে এখন পর্যন্ত এটা গুরুত্বপূর্ণ মনে হয়। কেন বলছি আমি এটুক বলতে পারি, আই এম নন, বাংলাদেশি সমস্ত মানুষের কাছে আমি পরিচিত। ইউরোপ আমেরিকায় যে বাংলাদেশি থাকে তাদের কাছে আমি পরিচিত, কোনো সন্দেহ নাই। পজিটিভ নেগেটিভ যেভাবে হোক আমি পরিচিত। জি। এখন যদি কালকে আমি মন্ত্রী হই, আমার বাড়তি পরিচিতি হবে না। এক, আমি যদি এমপি হই, বাড়তি পরিচিতি হবে না। বরং যখনই আমি কোনো দলের সাথে সম্পৃক্ত হব, তখন দলের ইচ্ছায় চলার মানে হলো আমার স্বাধীনতাটা খর্ব হবে। আমি আমার কথা বলতে পারবো না। তাহলে আমি মন্ত্রী এমপি হতে যাব কেন? অন্য সুবিধার জন্য। সেই অন্য সুবিধা ঘুরে ফিরে শুধুই টাকা, যে কোনো ফর্মেই আপনি যান। তা না হলে আমি যাব কেন? আমার পরিচিতি আছে, আমার সম্মান আছে, তাহলে আমি ওখানে গিয়ে আমার স্বাধীনতা খর্ব করব কেন? ওই স্বাধীনতা বিক্রি করব। বিক্রি করলে কি হবে? আমি বেনিফিটেড হব। বেনিফিট ঘুরে ফিরে আপনি টাকায় ক্যাশ হবে। আচ্ছা, হোক সেটা ফ্ল্যাট, ওটাও টাকা। আপনি যখনই ওখানে যাবেন, আপনি আমাকে বুঝান না আমি কেন যাব। কিন্তু ওই যে আমরা আপনি তো দেশের সেবা করবেন। ইফ ইউ বিকাম এ মিনিস্টার, আপনি সেবা করবেন কেমনে? ইউ উইল বি গাইডেড বাই ইউর পার্টি চিফ। ইফ হি ইজ রং, ইউ আর টু বি, আপনি তাকেই ফলো করতে হবে। যেমন আর্মি অফিসারের থিওরি কি? চার্ট নাম্বার 1 ফর এক্সাম্পল লেখা আছে, ইউর বস ইজ অলওয়েজ রাইট। চার্ট নাম্বার 2 ফর এক্সাম্পল লেখা আছে, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইফ ইউর বস ইজ ডুইং সামথিং রং, দেন ফলো চার্ট নাম্বার 1। একদমই তাই। একই সাথে স্যার, আইন পেশায় যদি আবারও ফিরি লাবণ্য, বিভিন্ন ধরনের কেস আপনার জীবনে এসেছে। কি ধরনের কেসগুলো আসলে আপনাকে বেশি প্রভাবিত করে, যে হ্যাঁ আমি এই জায়গাটাতে অনেক বেশি কম? আমার এই মুহূর্তে প্রভাবিত করে যে আমি যখন রেমেডি দিতে পারি না, আমি যখন কোর্টে গিয়ে মামলা করতে পারি না, আমাকে তখন ব্যথা দেয়, বেদনা দেয়। যে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে, যে এই সিস্টেমটার পরিবর্তন করার জন্য এই জুলাইটা আসছিল, সেটা আমরা পরিবর্তন করতে পারি নাই। আমি কোর্টে যাচ্ছি, আমি মামলা করতে পারছি না। একটা অসহায় মানুষ কতবার আপনাকে ফি দিবে? আমিও তো ফি ছাড়া যাচ্ছি না। ফর এক্সাম্পল, কোর্ট নির্ধারণ করলো যে এটা অমুক দিন লিস্টে আসবে 5 নম্বর আইটেম হিসাবে, দেখা গেল এটা আসছে 70 নম্বর আইটেম হিসাবে। মেনশন করলাম, বললাম হচ্ছে না, হলো না। মানে আমি যে লোকটাকে রেমেডি দিতে পারতেছি না, সে কিন্তু ফাইনালে গিয়া আমার ফেলিউর ধরে নিয়ে চলে যাচ্ছে। আবার এই একই কোর্টে আমরা ওই যে বললাম স্বাধীনতা নাই, স্বাধীনতা না থাকলে কি হয়? আপনার উপর তো সোসাইটির প্রেসার পড়ে। প্রেসার পড়লে আপনাকে বিবেচনায় নিতে হয় কোনটার প্রেফারেন্স দেওয়া উচিত, কোনটা। ওই প্রেফারেন্স দিতে গিয়ে আমার মতো মানুষ পিছিয়ে যাচ্ছে। যখন আমি পিছিয়ে পড়ি, তখন আমার ক্লায়েন্ট সাফার করে। তখন কি করে? ক্লায়েন্ট কিন্তু অত কিছু বোঝে না, ক্লায়েন্ট দেখে আমাকে। একদমই এই জায়গাটা আমার ব্যথার জায়গা। এবং এই বিষয়গুলো আপনি একেবারে হয় আপনাকে খুব সিরিয়াসলি একটা স্বাভাবিক নিয়মে যেতে হবে, আবার আর্জেন্সি যদি দেখেন, তাহলে সত্যিকারের আর্জেন্সি যাচাই করে আপনাকে দেখতে হবে। আপনি অনেক ইস্যু আছে, চট করে এই অনেক মামলা নিয়ে খুব তড়িৎ গতিতে ঢুকে যাচ্ছে আর্জেন্ট ইস্যু বলে। তার চেয়ে অনেক আর্জেন্ট ইস্যু বছরের পর বছর পেন্ডিং আছে, এবং অনেক মামলা এমন ভাবে পেন্ডিং আছে 15 বছর যাবত পেন্ডিং। লয়াররা জানেই না, যখন মামলা লিস্টে আসলো তারপরে খবর নিয়ে দেখে যে 2 পক্ষ ফয়সালা করে ফেলছে। আচ্ছা, এরকম ঘটনাও আছে। স্যার, মানুষের অনেকগুলো অধিকারের মধ্যে আইনের অধিকারটা তো একটা গুরুত্বপূর্ণ অধিকার। সেই জায়গাতে কি আসলে অধিকারগুলো বাস্তবায়িত হচ্ছে? এটা হওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই শুনেন, ইফ ইউ আর নট অ্যাভয়েড বাই দ্য ল, আপনি আইন বানাইলে আরেকজনের শুনবে না। আপনি নিজে যে আইনটা মানেন না, আমি রাত 12টায় ঘরে ফিরি, আমি যদি আমার ছেলেকে বলি তুমি সন্ধ্যার মধ্যে বাসায় আসবা, ফলো করবে না। না করলে আমি কি করব? সে যদি বলে তুমি তো রাত 12টায় আসো, লজিক্যাল। আপনি সংবিধান ভায়োলেট করে আপনি নির্বাচন করছি, সংবিধান ভায়োলেট করে আমরা এখনো চলছি। ফর এক্সাম্পল, সেই সংসদ যদি আইন বানায়, সেটা আমি মানবো কেন? আর না মানলে আপনি কি করবেন? না মানলে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি নিতে পারেন, জেলখানায় নিয়ে যেতে পারেন। যেমন ধরেন ইয়াবার জন্য জেলখানায় নিয়ে যায়, একজনের কাছে 50টা ইয়াবা পাইছে, এই ইয়াবাটা কিন্তু সে বানায়নি, এই ইয়াবাটা কিন্তু আমার দেশে ঢুকছে। কারা ঢুকাইলো? তারা কিন্তু নির্বিকার, হাজার হাজার কোটি টাকার মালিক।
কিন্তু জেলখানায় যাচ্ছে ওই 50টা ইয়াবাওয়ালা। এই এত বড় পুলিশ বাহিনী কি এই 50টা ইয়াবাওয়ালার জন্য? ওয়াসার থেকে যদি পানি সাপ্লাই না হয়, আপনি যদি কল ছাড়েন, পানি আসবে? পানি তো ছাপে। তো ইয়াবা যদি না ঢোকে, ইয়াবা যদি বহির্বিশ্বতে না আনে, সেটা নিশ্চয়ই 50টা ইয়াবা যার কাছে সে আনেনি। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমরা দেখেছি এমপি সাহেব আনেন, বদিউজ্জামান বদি এমপি সাহেব আনছেন আওয়ামী লীগের সময়, উনি ছিলেন মাদক সম্রাট। তো এই যে বিষয়গুলা, তাকে তো আমরা টাচ করতে পারি নাই। তো আপনি আমাকে জেলখানায় নিলে কি হবে? আপনি তো ল ঠিক করতে পারতেছেন না, আপনি সংবিধান ভায়োলেট করে পার্লামেন্ট চালাচ্ছেন। তো সেখানে আপনি কি করে আইন বানালে মানুষ মানবে? আপনি ভোট দিবেন রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানে সংবিধান আপনাকে আটকে রাখছে কি, যে দলীয় এমপি যারা দলের বাইরে ভোট দিতে পারবে না, সংবিধান বলে দিচ্ছে। আপনি আমার বিবেককে হরণ করছেন, আপনার স্বাধীনতাকে হরণ করছেন। সেখানে বসে আপনি আইন বানাবেন আর আমার উপরে অ্যাপ্লাই করবেন। টু দ্য পিওর অল থিংস আর পিওর। বাংলাদেশের হৃদয়ের রক্তক্ষরণগুলো মনে হয় এই জায়গাতেই, কিন্তু বাংলাদেশের হৃদয়ের কিছু প্রশান্তির জায়গাও আছে, আপনার কর্মকাণ্ডেও আছে। যেমন শিক্ষা, সংস্কৃতি এবং গবেষণার উদ্দেশ্যে আপনি 2012 সালে বাংলা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। আসলে কি উদ্দেশ্য এবং অ্যাক্টিভিটিগুলো শুনি। বাংলা ফাউন্ডেশনের ভিতরে অনেকগুলো ফাংশন, আমি যেগুলো করেছি সেটা বলছি। যেমন ধরেন আপনি কি বলে এটাকে, কালচার প্রোগ্রাম আছে এটা। আচ্ছা। আমি এখান থেকে সিঙ্গার কলকাতায় নিয়ে গেছি, কলকাতা থেকে সিঙ্গার এখানে আনছি, কালচার প্রোগ্রাম এখানে করছি গানের উপরে। তারপরে সেমিনার সিম্পোজিয়াম, যেমন 2018 নির্বাচনের আগে সেমিনার করছি, ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হওয়া উচিত তার উপরে আমি সেমিনার করছি। সেখানে দিল্লি থেকে আলোচক আসছে, কলকাতা থেকে আলোচক আসছে, আমাদের এখানকার আলোচকও ছিল। তারপরে ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানে মনে করেন একটা বাচ্চা পড়ে, মাত্র 500 টাকা বেতন, সে দিতে পারতেছে না, আমার সেই অ্যাবিলিটি নাই। দুইজনের ছাত্রের হয়তো আমি কোঅপারেট করতেছি, কিভাবে? প্রিন্সিপালরে বললাম ওদেরকে কিছু ডিসকাউন্ট করেন, প্রিন্সিপাল বললো ঠিক আছে, হাফ ফ্রি করে দিলাম। তাহলে বেতন হইলো 500, দুইজনের 1000-এর কাছে হইলো 500 টাকা আমি দিচ্ছি, ও তো ফ্রি হইলো। এইটুকু কোঅপারেশন আমি করতেছি। এখন কেউ কেউ বলে ক্ষমতায় না গেলে নাকি সেবা করা যায় না। ইট ইজ অ্যাবসলিউটলি ফলস অ্যান্ড ক্রস মার্ক। ইউর ইন্টেনশন টু ডেভেলপ ইউর সেলফ, তাহলে আপনার যে পরিসর আছে আপনি সেখানেই করেন না। আপনি একজনের 10 টাকা দিয়ে হেল্প করতে পারেন, ডু দ্যাট। রাষ্ট্রে যাবেন, রাষ্ট্রের টাকা দিয়ে রাষ্ট্রের লোকের সাহায্য করবেন, আপনাকে এসব একটু করলে বুলশিট। আপনার ইন্টেনশনটা হলো মেইন, যে জন্য মানুষ বলি না সৎ অসৎ আমরা বলি। মানুষ কিন্তু সৎ অসৎ অ্যাকশনে না, চিন্তায়। আপনি প্রথম চিন্তায় সৎ হবেন, প্রথম চিন্তায় অসৎ হবেন। আপনি এই অপকর্মটা করবেন, করার আগে ভাবেন। ভাবনায় সৎ, ভাবনায় অসৎ। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ভাবনায় অসৎ। ভাবনায় অসৎ না হইলে আপনি অসৎ কাজ করতে পারবেন না। স্যার, আপনার কথাগুলো আসলে প্রতি মুহূর্তে আমাদেরকে ভাবাচ্ছে এবং আরো ভাবাবে, এটা আমরা বুঝতেই পারছি। কিন্তু আজকে গল্প করতে করতে একদমই চলে এসেছি শেষ পর্যায়ে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনারাও ভালো থাকেন। আর আপনাদের মাধ্যমে মাছরাঙ্গার দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা।